নমস্কার। আজকের ভিডিওতে 2026-এর জন্যে দুটো বা তিনটে ফ্রন্টলাইন সেক্টরের কথা বলবো, যেগুলো এবং ডিসকাসও করব, যেটা আমার মনে হয় 2026-এ একটু ঘুরে দাঁড়াতে পারে বা একটা দাগ কেটে যেতে পারে। তো মন দিয়ে শুনবেন, এবং সেক্টর যখন বলবো তার কিছু স্টক নিয়েও আলোচনা অবশ্যই করব। কিন্তু প্রথমেই বলে রাখি, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট লার্নিং অ্যান্ড এডুকেশন পারপাসে, জাস্ট ফর অ্যানালিসিস পারপাসে আমি এগুলো বলছি। এবার আপনারা সেই সেক্টর নিয়ে পড়াশোনাটা বাড়িতে নিজেদের মতো করে নিতে পারেন, সেগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম। তো চলুন প্রথমে শুরু করি। সেটা বলার আগে একটা ছোট্ট কথা বলে শুরু করব। সেটা হচ্ছে মার্কেট আজকের দিনে স্পেশালি দেখতে পাচ্ছেন কেমন চলছে। আজকে অনেকটা নিচে পড়েছে, অনেকটা মানে 100 পয়েন্ট, অনেকটা বলা যায় না। পয়েন্টের তুলনায় হয়তো 100 পয়েন্ট মনে হতে পারে অনেক, কিন্তু পার্সেন্টেজ টার্মসে 0.38% বা 0.4% এমন কিছু নয়। ঠিক আছে। যদি দেখেন, আমার যে ট্রেডিং চ্যালেঞ্জ চলছিল তার আপডেট আমি গতকাল দিয়েছি, আজকেও একটু আপডেট দিয়ে নেব। তার জন্যে কনসোলে আসবো। আর ট্রেডিং চ্যালেঞ্জটা কি, যারা নতুন আমার চ্যানেলে তাদের জানেন, তাদের বলে দিই। আমি আমার চ্যানেলে একটু বলে মানে আগে থেকে বলে নিই যে নেক্সট মাসে 1 মাসের জন্য আমি ট্রেডিং চ্যালেঞ্জ করছি, যেখানে আমি ট্রেডিং করব একটা পার্টিকুলার অ্যাকাউন্ট নাম্বারও ফিক্সড। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 মাস আগে এই পোস্টটা করেছিলাম যে জেরোধা অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া ছিল, যে এই অ্যাকাউন্টে করা হবে, এবং তার যে লার্নিংটা, এই ট্রেডিং চ্যালেঞ্জের পিএনএল সব কিছু আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি দেখাবো, এবং তার থেকে যে লার্নিংটা নেওয়ার চেষ্টা করব, যে এই স্টকটা নেওয়ার কারণটা কি। কারণ মানে অবশ্যই ট্রেড ক্লোজ হওয়ার পর চার্টে দেখিয়ে টেকনিক্যাল অ্যানালিসিসগুলো করব, কখন ট্রেড করব কখন করব না সেগুলো করব, তাহলে একটা লার্নিংয়ের ব্যাপারটা আমাদের হবে, জাস্ট ফর মোটিভেশনাল পারপাস। তো সেই ট্রেডিং চ্যালেঞ্জটা চলছে, যেটা 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তার একটা আপডেট দিয়ে নিই। আজকে যদি দেখেন, এই 22-24 তারিখ থেকে শুরু করেছি নভেম্বর, তো আমি 22শে নভেম্বর যদি চুজ করি, ইকুইটি আছে, এবং সেখানে যদি দেখেন, এটা আমি গতকালও দেখিয়েছি, মোটামুটি 20,000 টাকার মতো নেট প্রফিট আমার, চার্জেস, ব্রোকারেজ সব, এসটিটি যা হ্যানত্যান আছে সব কেটে নিয়ে। একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে কিন্তু গ্রিন এবং রেড দুটোই আছে, কিন্তু নাম্বার অফ ডেজ বেশি নেই, মানে প্রত্যেক দিন ট্রেড করিনি। এবং আজকে ওয়ান অফ দ্য ডে সেটাও ছিল। আমি অর্ডার বুকে আসি, কোনো অর্ডার নেই, মানে দেখতে পাচ্ছেন কোনো ট্রেড করিনি। পজিশনে আসুন, কোনো ট্রেড করিনি। ঠিক আছে। তার মানে এটা বোঝার চেষ্টা করুন যে মার্কেটে সব দিন ট্রেড নয়। ঠিক আছে, সব দিন ট্রেড নয়। এবার 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 ফান্ডসটাও দেখিয়ে দিই। 1 লাখ টাকা থেকে আমি শুরু করেছিলাম, এবং 1,18,19,000-এর মতো আছে। মোটামুটি 18-19% মতো মানে মোটামুটি প্রফিট হয়েছে। এখানে 20,000 দেখছেন প্রফিট। আমার মনে হয় আমি 1,000-2,000 মাঝখানে একটু উইথড্রয়াল করেছিলাম, তাই জন্যই ব্যালেন্সটা, যাই হোক, মোটামুটি 20%-এর মতো প্রফিট কেটে ছেটে এসেছে, যেটা যথেষ্ট ভালো রিটার্ন। যেটা বলার জন্য আমি করছি এখানে, রিটার্ন বলার জন্য নয়, এখানে বলার জন্যে যে যে যারা স্পেশালি ট্রেডার, যে প্রত্যেক দিন ট্রেড করার দরকার নেই চপি মার্কেটে। মানে এটা দেখেই আপনারা হয়তো ভেবে নেবেন অনেকে, ও লাল যেদিন হচ্ছে, রেড যেদিন হচ্ছে সেদিন ট্রেড করব না। না, সেটা বলছি না। কারণ যদি আপনি ইন্ট্রাডে করেন বা ফিউচারে ট্রেড করেন, তাহলে তো আপনি নেগেটিভ ডেজেও ট্রেড করতে পারেন, মানে শর্ট করে পয়সা রোজগার করা যেতে পারে। তো আজকে স্পেশালি কেন করিনি, এই 2-3 দিনের, তার পেছনে দুটো কারণ আছে। এক, কারণ নাম্বার এক হচ্ছে বছরের একদম শেষের দিক, এখানে ভলিউম টলিউম একটু কম থাকে, কি বলে, প্লাস একটু মানে ভলিউম কম থাকার সাথে সাথে স্পেকুলেশনটা একটু হয়তো বেড়ে যায়, এরকম থাকে। এফআইআইরা সেল করছে, ডিআইআইরা বাই করছে, মানে কাউন্টার ট্রেড অনেকটা চলছে। তো এই এই ব্যাপারটা তো আছে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের হয়তো এই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে তেমন হবে না, তার জন্য লাইন চার্টে কনভার্ট করে নেবেন। লাইন চার্ট হলে চোখের সামনে খুলে যায় একদম। মার্কেট দেখুন চপি, এটাকে কি বলবেন, সাইডওয়েজ। এই 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 পোর্শনটা নিজেরাই লক্ষ্য করুন না, টেকনিক্যালের না জানলেও হবে। এইটুকুনি জায়গায় মার্কেট কি করছে, ওঠানামা ওঠানামা, কোনো কোনো ট্রেন্ড নেই। হ্যাঁ, উপরের দিকে আছে 26,200 বা 300 উপরের দিকে, এবং সে তার কাছেই ঘুরছে বাজার। 25,949-এ বন্ধ দিয়েছে, মানে খারাপ তা কিছুই নয়, একদমই খারাপ না। আমি বলেছি এই সুইং লো যতক্ষণ না ভাঙছে, অত চিন্তার তেমন আমাদের কোনো কারণই নেই।
তো যাই হোক, তো ভালোই আছে, কিন্তু ভালোর মধ্যেও যারা শর্ট টার্ম আমরা ট্রেড করছি বা শর্ট টার্ম যারা ট্রেডার, তাদের জন্য মার্কেট এখন চপি মার্কেট। সুতরাং চপি মার্কেটে সব দিন যে ট্রেড করতে হবে তা নয়। যেদিন বুঝবেন যে আপনার সেটআপ অনুযায়ী কাজ হচ্ছে বা আপনি মার্কেটটাকে বুঝছেন বা যেদিন একটু কনফিডেন্স আসছে সেদিন আপনি যান। আজকে সেই দিন সেরকম দিন ছিল না। আমি যদি 15 মিনিটের ক্যান্ডেলও আনি, আপনি দেখেছেন একবার স্পাইক দিচ্ছে, তারপর আবার নামছে। দেখতে পাচ্ছেন কেমন মার্কেট গেছে। সুতরাং এই স্পাইকে অনেকে ট্র্যাপড হয়ে যাবে। তারপর নিচে যখন এসেছে তখন এখানে দেখে মনে হবে বা ট্রেন্ডিং ডাউন, কিন্তু আগে তো একটা এই জিনিসগুলোও দেখতে হবে না? তো সেই সেই জিনিসগুলো মানে আগে 2-1 দিন আগে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কেমন চলছে। তো তাই জন্য আজকে এমনি মানে শর্ট ট্রেড করতে গেলে করা যেত, কিন্তু বছরের শেষ সময় আমার আর আজকে তেমন মানে ইচ্ছাও করেনি বলতে পারেন। তাই জন্য আমি ট্রেড তেমন করিনি, যদিও দিনের লো ভাঙার পর আজকে কিন্তু ট্রেন্ডটা নিচের দিকেই ছিল। যারা ইন্ট্রাডে ট্রেড করতে চান বা সেই সময়টা আছে সেটা দিতে পারেন। বছরের শেষ আমি একটু ফ্যামিলির সাথেও ছুটি কাটাচ্ছিলাম, তাই জন্য ট্রেড করা হয়নি। যাই হোক, এটা ছিল আপডেট। এবার আসি যে কি ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে যে কথা, এর মধ্যে আমি বলি দুটো সেক্টরের মধ্যে প্রথম সেক্টরের যে নাম আমার মনে হচ্ছে যে একটু ভালো লাগতে পারে বা চলতে পারে, সেটা হচ্ছে আইটির ঘুরে দাঁড়াবার পালা আমার মনে হচ্ছে হতে পারে। নিফটি আইটিতে আসি এবং আমি একটু লাইন চার্টে চলে আসি এবং এবং একটু একটু লঙ্গার ভিউতে আসি। প্রথমে উইকলি চার্ট, তারপর ডেইলি চার্ট। উইকলি চার্টে যদি দেখেন উইকলি চার্টে যদি দেখেন এইখানে ফল হয়েছে, আবার এইখানে উঠেছিল, ঠিক আছে? তারপর একটা বড় ফল দিয়েছে, যেটা আমরা 2024-এর পর থেকে দেখেছি। তারপর কিন্তু এখানে নেমেছিল, এখানে অনেক দিন কনসলিডেট করে এবার আবার একটু উঠেছে। এইখানে টপটাকে এখন কিন্তু চ্যালেঞ্জ করছে। এই টপে এখনো যায়নি, এই টপের সামনে একটু ঘুরঘুর করছে। যদি এখান থেকে আবার নিচে নেমে আসে তো খারাপ। তাই জন্য বলছি একটু ঘোরার প্রবণতা দেখাচ্ছে। ঘুরে গেছে, সব ঠিক হয়ে গেছে তা নয়। হ্যাঁ, তো এখানে ঘুরঘুর করে যদি আবার একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখায়, দেন ইট ইজ আ গুড সাইন। তো তাই জন্যই বলছি সামনেই রেজিস্ট্যান্স আছে। এটাও যারা ট্রেডিং স্পেশালি করেন, সামনেই এই রেজিস্ট্যান্সটা আছে। কিন্তু রেজিস্ট্যান্সের সামনে ঘুরঘুর করে তারপরেই তো রেজিস্ট্যান্স ভাঙে, তাই না? সেরকমই হয়, যেমন সাপোর্টের সামনে ঘুরঘুর করে তারপর সাপোর্ট ভাঙে, তেমনই ব্যাপার। তো সেই ব্যাপারটা হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন এই সেক্টরের দিকে। একটু উইকলি চার্টে ব্যাপারটা একটু বলার চেষ্টা করলাম, ঠিক আছে? সুতরাং এবং এর মধ্যে অবশ্যই প্রথমের দিকে আমার যদি বলেন কোন স্টকের দিকে নজর থাকবে টিসিএস, ইনফোসিস, যেহেতু এরা সেক্টর লিডার। কারণ প্রথম যখন একটা সেক্টর চলা শুরু করে, প্রথমে সেক্টরের যে লিডাররা তারাই মোটামুটি চলার শুরু করে এবং তারপর মিড ক্যাপ, স্মল ক্যাপরা একটু তার সাথ দেয়। কিন্তু প্রথম ব্যাপারটা লার্জ ক্যাপরাই করে। সুতরাং টিসিএস, ইনফোসিসের দিকে নজর রাখবে। সেকেন্ড যে সেক্টরটা সেটা বলি। সেটা বলার আগে প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। এই ট্রেডিং চ্যালেঞ্জ যদি আপনার ভালো লাগে তাহলে সেটাও, তার জন্য একটা ভালো কমেন্ট বা আপনার যা মতামত সেটা কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে প্লিজ চ্যানেলকে, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটা কথা, আমি আপনাদের জন্যে বছরের শেষের দিকে বেস্ট কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে একটা অনুষ্ঠান করতে প্ল্যান করেছি। অনুষ্ঠান করার যে বেস্ট মিউচুয়াল ফান্ডস ফর 2026, সেই অনুষ্ঠানটাও নিয়ে আসবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এই ভিডিওর নিচে দিয়ে রাখতে পারেন। প্লাস আরেকটা কথা, আমি রিসেন্টলি গতকাল একটা ওয়েবিনারও করেছিলাম আমার সঞ্জয় টক্স অ্যাপে। তো সেইটা যদি আপনারা দেখতে চান, তার রেকর্ডিং মানে আপনার কাছে লাইফ টাইম থাকবে, সেটা যদি অ্যাক্সেস করতে চান তো প্লিজ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই সেই ওয়েবিনারের লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করে সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এবং সেখান থেকেও এনরোল করতে পারেন, বা সব থেকে ভালো হয় ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও এনরোল করে নিয়ে ভিডিওটার রেকর্ডিং আপনারা অ্যাক্সেস করে নিতে পারেন, ঠিক আছে? মাত্র 20 টাকা দাম রেখেছি জাস্ট অ্যাক্সেসের জন্য। ওকে, তো যাই হোক,
এবার আসি আমি সেকেন্ড সেক্টর যেটা আমার মনে হচ্ছে যে দেখুন এখন ইন্টারেস্ট সাইকেল একটু কমছে এবং কমলেই যে ইকোনমিতে জোয়ার আসে তা নয়। এই কমার্স সাইকেলটা কিছুদিন চললে তারপর হয় এবং অনেক দিন ধরেই কমার্স সাইকেলটা চলছে, সুতরাং আমার এবার মনে হয় আবার একটু ক্যাপেক্স যে কোম্পানিগুলো সেইগুলো ফিরে আসবে, মানে ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার সেই কোম্পানিগুলো আবার একটু ভালো করবে বলে আমার পার্সোনাল ধারণা। তার মধ্যে অবশ্যই এলএনটিকে তো উড়িয়ে দেওয়া যায় না। এলএনটি, এবিবি, সিমেন্স এই যে জিনিসগুলো আছে, যারা একটু ম্যানুফ্যাকচারিং, যারা একটু ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড স্টক, সেইগুলোর উপর একটু নজর রাখা যেতে পারে। প্রথমে লার্জ ক্যাপের দিকেই নজর রাখবো, তারপর যখন মার্কেটে সত্যি বুলরানের মতো জিনিসগুলো আসবে, যদি আসে ওভারঅল মার্কেটে, তখন নয় মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে একটু আমরা নজর ফেরাবো। প্রথমে লার্জ ক্যাপের দিকে নজর রাখাটা সুবিধাজনক হবে বলে আমার পার্সোনাল ধারণা। সেটা নিজেরাই দেখতে পাচ্ছেন, মানে এটা আমার বলে দেওয়ার দরকার নেই। যারা আমার চ্যানেলকে ফলো করেন প্লিজ দেখুন, আমি 4 মাস 5 মাস আগে আপনাদের বলেছিলাম লার্জ ক্যাপের এখন সময়। আপনারা দেখুন, একদম নিফটি তো লার্জ ক্যাপ, নিফটির চার্ট দেখুন লাইফ হাই এর কাছাকাছি, একদম লাইফ হাইতেই আছে, 2024-এ যা ছিল তাই আছে। কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সকে যদি দেখেন তা কিন্তু নেই। স্মল ক্যাপ 2024-এ এখানে টপ করেছিল, এখন কিন্তু তার থেকে নিচেই আছে। এবং অনেক স্মল ক্যাপ স্টক তো দেখুন উপরের থেকে প্রায় 30-40% নিচে এখন ডাউন হয়ে আছে, যেখানে মার্কেট লাইফ হাই এর কাছে, মার্কেট 26,000-এ। তো এইটাই বলছি, এইটার জন্যই কিন্তু এই চ্যানেলকে ফলো করে রাখতে হবে, যেখানে আমি আমার পার্সপেক্টিভগুলো নিয়ে আলোচনা করি, আপনাদের আগে থেকে অনেক সাবধান করি বা অ্যানালিসিস করতে অ্যাটলিস্ট উদ্বুদ্ধ করি। এবার আসি সেকেন্ড যে যে ম্যানুফ্যাকচারিং বা এই সেক্টর, এটা তো বললাম, বা ইনফ্রাস্ট্রাকচার স্টক জাতীয় সেক্টর, সেটা তো বললাম। আরেকটা অ্যাজ আ বোনাস আরও একটা দুটো সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টরটা আমার মনে হয়, দেখুন একটা সেক্টর তো ভালো চলছে, সেটা নিয়ে আলাদা করে বলার দরকার নেই, সেটা হচ্ছে অটো সেক্টর। আমি চার্ট আলাদা করে খুলছি না, অটো সেক্টর কিন্তু খারাপ করছে না, মোটামুটি ভালো করছে, সুতরাং ওটা নিয়ে আলোচনার নয়। যেটা ভালো করছে সেটা তো ঠিকই আছে, ওটা নিয়ে নয়। যে সেক্টরটা নিয়ে একটু ডার্ক হর্স বা এই মনে হয়, সেটা হচ্ছে একটু আমার নজর থাকবে ডিফেন্স সেক্টরের দিকে। এবং ডিফেন্স সেক্টরটা অবশ্যই একদিনের জন্য নয় বা 1 বছরের জন্য নয়, একটু লঙ্গার টাইম ফ্রেমের ব্যাপার, কিন্তু ওইদিকে আমার নজর থাকবে, অবশ্যই ইনভেস্টমেন্টের জন্য না, একটু ট্রেডিং পার্সপেক্টিভে। তো ওর দিকে আমি নজর রাখছি। এখনো তেমন কিছু ভালো যে দেখছি তা নয়। কেন কেন দেখছি না তাও বলছি। কারণ মেন প্রবলেম হচ্ছে পিএসইউ সেক্টর। বলবেন সঞ্জয় প্রবলেমটা কি? প্রবলেমটা এটাই যে পিএসইউ সেক্টর কিন্তু একদম দাঁড়িয়ে আছে, পিএসইউ স্টকগুলোও দাঁড়িয়ে আছে। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম। তার দুটো কারণ। এক হচ্ছে পিএসইউ স্টকগুলো বেশিরভাগই দেখবেন নিচ থেকে যদি দেখেন, যে বুলরান যখন চালু হয়েছিল সেখান থেকে 5 গুণ বা 10 গুণ হয়ে গেছে কিছু কিছু স্টক। তার মধ্যে ডিফেন্সও আছে, ডিফেন্সের অধিকাংশ স্টকই তো পিএসইউর আন্ডারেই পড়ে। তো সেগুলোও অনেক স্টক 3 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, ঠিক আছে, এরকম এরকম হয়েছে। এবার হওয়ার পর তারপর এখন চলছে কনসলিডেশন ফেজ, সেটা পুরো পিএসইউ সেক্টরেই চলছে। যেমন ইরেডা, আপনি যাই নাম বলুন না কেন, হ্যাল, সবগুলো এরকমই চলছে এখন। রেলওয়ে স্টকগুলো এখন কনসলিডেশন ফেজে চলছে। মাঝে মাঝে একটু শেষের দিকে, বছরের শেষের দিকে একটু স্পাইক হয়তো দেখছেন, কিন্তু সেটা কত খুন মানে ক্ষণস্থায়ী হবে না চিরস্থায়ী হবে সেটা কেউ জানা নেই, কারণ অলরেডি সেগুলো মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে। তারপর দেখুন, কেউ যদি উপরে নিয়ে থাকেন, সেটা তো স্টকের দোষ নয়, স্টক তো অলরেডি নিচ থেকে 5 গুণ সে দাম দিয়ে দিয়েছে। এবার সে যদি 2 বছর ওয়েট করে বা 2 বছর যদি কনসলিডেট করে, কতর কথা বলছি, তাহলে তাকে দোষ দেওয়া যায় না। ঠিক পিএসইউ সেক্টরগুলোতে তাই হচ্ছে। পিএসইউ সেক্টর খারাপ হয়ে যায়নি বা ডিফেন্স সেক্টর খারাপ হয়ে যায়নি তা বলছি না, খারাপ হয়ে একদমই যায়নি। কিন্তু মেন হচ্ছে যে যে রিটার্নটা দিয়ে এসেছে সেই রিটার্নটা তখন জাস্টিফাইড ছিল না। তার যে আর্নিংসগুলো ছিল, আমি বারবার আপনাদের সাবধান করেছিলাম, মনে আছে? ইউটিউব লাইভে এসেও বলেছিলাম, অ্যাটলিস্ট যারা আছেন তারা একটু স্টপ লস রাখুন, ইনভেস্টমেন্ট হলেও স্টপ লস রাখুন, যে উপরে উঠে যখন নিচে নামছে, লোয়ার লো করছে, তখন অ্যাটলিস্ট বেরিয়ে যান। এই জন্যই হ্যালে 5,000-এর স্টপ লস ছিল, লাস্ট 5,100 না 5,200, আমি ইউটিউব লাইভে এসে বলেছিলাম। এবং সেটা দেখুন, সেই 5,000 যেই ভাঙলো, 5,100-200 যে ভাঙলো, 5,000 যে ভাঙলো, তারপর থেকে এখনো পর্যন্ত 5,000-এ আর ফিরে আসেনি। তো
এই জন্যই বলছি। এবার হেলথ কি খারাপ না, মনোপলি স্টক সবই ঠিক আছে, কিন্তু দামেরও তো একটা ব্যাপার আছে না, একটা ভ্যালুয়েশনেরও ব্যাপার আছে। এগুলো অত্যধিক ভ্যালুয়েশনে যদি চলে যায়, অত্যধিক দামে যদি চলে যায়, যেখানে আর্নিংগুলো ক্যাচ আপ করতে টাইম লাগবে, তাহলে তো মার্কেটে তখন কনসলিডেশন ফেজ শুরু হয়, এবং তখন আপনারা যারা উপরে নিয়েছেন তাদের একটা কি বলে, এটা ফ্রাস্ট্রেশন হয় যে কখন দাম আবার ফিরে আসবে। কিন্তু এই জন্য বলছি, নেওয়ার সময় ভুলটা করবেন না। নেবার সময় একটা স্টপ লস পারলে রাখবেন, যারা একটু টেকনিক্যালটা জানেন বোঝেন, অথবা হাই ভ্যালুয়েশনে জিনিসগুলোকে পারচেজ করাটা একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা, তো পিএসইউ সেক্টরের দিকে আমার তাই অতটা নজর থাকবে না, কারণ অলরেডি দিয়েছে। হ্যাঁ, ট্রেডিং কিছু অপরচুনিটি পেলে সেটা আলাদা ব্যাপার, আবার বলছি ট্রেডিং অপরচুনিটি ইজ ডিফারেন্ট, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাছাড়া নয়। কিন্তু ডিফেন্সের দিকে আমার একটু নজর থাকবে, যেটা একটু ডার্ক হর্সের মতো হতে পারে, সেই দিকে একটু নজর থাকবে। তাও বলছি, ডিফেন্স যেহেতু সরকারির মধ্যেই পড়ে, কেননা ডিফেন্স বললেই আপনারা মাঝগাঁও ডক, জিআরএসি এসব নিয়ে বলবেন, যেগুলোতে আমার মনে হয় খুব হাই ভ্যালুয়েশনে চলেছে, এবং প্রায় অনেক মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে। এবার একটু দাঁড়াবার পালা, কনসলিডেশন ফেজ হচ্ছে। তো যাই হোক, দুটো তিনটে সেক্টরের কথা বললাম, আশা করি আপনাদের কাজে দেবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।